অন্যতম জনপ্রিয় লেখক হারুকি মুরাকামির একটি গল্প দ্য এলিফ্যান্ট ভ্যানিসেস, হাতি উধাও। কোনো সমালোচক তার লেখাকে অজাপানি এবং তাকে জাপানি সাহিত্য প্রতিষ্ঠানের ব্ল্যাক শিপ বা কলঙ্ক আখ্যা দিয়েছেন। আবার অনেক সমালোচক হারুকি মুরাকামিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জীবিত সাহিত্যিকের শিরোপা দিয়েছেন। হারুকি মুরাকামির আকর্ষণীয় এবং চমকপ্রদ গল্পগুলি বর্ণনা করা কঠিন। বেশিরভাগ গল্পেই সুরিল এবং সুপারন্যাচারাল, পরাবাস্তবতা এবং অলৌকিকতার মিশ্রণের ফলে গল্প শেষ পর্যায়ে বিভ্রান্তিকর এবং অসংলগ্ন মনে হয়। মুরাকামি মনে করেন রাজনৈতিক অস্থিরতা এবং বিশৃঙ্খলার সময়ে মানুষ তার গল্পগুলিকে বেশি করে কদর করে। তিনি বলেছেন, "I was so popular in the 1990s in Russia. At the time they were changing from Soviet Union. There was big confusion and people in confusion like my books. And Germany, when the Berlin Wall fell down, there was confusion and people liked my books." গল্প দ্য এলিফ্যান্ট ভ্যানিসেস, অনুবাদ এবং বলা আমি সঞ্জয় চন্দ্র। হাতিটা নিখোঁজ হওয়ার খবরটা কাগজে প্রথম দেখলাম। অন্য দিনের মতো 6:13-তে অ্যালার্ম বাজার পর ঘুম ভেঙে রান্নাঘরে গিয়ে কফি টোস্ট বানিয়ে রেডিওটা অন করে পেপারটা বিছিয়ে বসলাম। এই অভ্যাস আমার বহুদিনের। কফি সহযোগে টোস্ট চিবোতে চিবোতে পেপার পড়া, আগা পাঁচতলা খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়া আমার বহুদিনের অভ্যাস। হাতিটা নিখোঁজ হওয়ার খবরটাতে পৌঁছতে একটু সময় লেগেছিল। প্রথম পাতা জুড়ে তো আমেরিকা, ট্রেড ইউনিয়ন, আন্তর্জাতিক, তারপরে জাতীয় খবর, রাজনীতি, অর্থনীতি, সম্পাদকীয়, পাঠকের চিঠি, বইয়ের রিভিউ, খেলাধুলা, রিয়েল এস্টেট ইত্যাদি খবর পার হয়ে তবে না আঞ্চলিক খবর। সেখানেই খবরটা পড়লাম। আঞ্চলিক সেকশনে খুব মোটা হরফে হেডলাইন চোখে না পড়ে উপায় নেই, এলিফ্যান্ট মিসিং ইন টোকিও সাবার্ব। তার নিচে একটু ছোট হরফে জনগণের আতঙ্ক ঊর্ধ্বমুখী, তদন্তের দাবি ইত্যাদি। নিখোঁজ হাতিটার ফাঁকা ঘরটার সামনে তদন্তকারী এক অফিসারের ছবি। হাতির ঘরটাকে হাতিহীন অবস্থায় অতিকায় জন্তুর মতো লাগছিল, যেন পেট থেকে সব কিছু বের করে নেওয়া হয়েছে। পাউরুটির গুঁড়োগুলো ঝাড়তে ঝাড়তে প্রত্যেকটা লাইন আবার মন দিয়ে পড়লাম। 18ই মে দুপুর 2টোতে প্রথম খেয়াল করা হয় যে হাতিটা উধাও। মাটিতে পড়ে তালাবন্ধ অবস্থায় স্টিলের তালা, যেটা হাতির পিছনের পায়ে লাগানো থাকত। শুধু হাতিটা নয়, হাতিটা দেখাশোনা করার লোকটাও গায়েব। লোকটা প্রথম থেকেই ওই হাতিটার সাথে সাথে আছে। রিপোর্ট মোতাবেক 17 তারিখ প্রাথমিক স্কুলের দর্শনার্থী কিছু বাচ্চা হাতিটাকে বিকেল 5টায় দেখে দেখে স্কেচ করেছে। তখন লোকটাও ছিল। এই বাচ্চাগুলোই বোধহয় শেষ দেখেছে, কারণ সন্ধে 6টায় সাইরেন বাজার সাথে সাথে হাতিঘরটি বন্ধ করা হয়। হাতিটার বা লোকটার অস্বাভাবিক কোনো আচরণ চোখে পড়েনি। বাচ্চারা সবাই জানিয়েছে হাতিটা ঘরের মধ্যেখানে চুপটি করে দাঁড়িয়েছিল, যেমন থাকে, মাঝে মাঝে সুঁড় দোলাচ্ছিল আর কোঁচকানো চোখে পিটপিট করে ওপরের দিকে তাকিয়েছিল। হাতিটা এত বুড়ো আর জরাজীর্ণ যে সামান্য নড়াচড়াও তার কাছে খুবই কষ্টসাধ্য। ভয় লাগে যে হাতিটা কখন কোন সময় হার্টফেল করে। 1 বছর হলো আমাদের এই শহর হাতিটার দায়িত্ব নিয়েছে। শহরের প্রান্তে এক প্রাইভেট চিড়িয়াখানা ছিল। টাকা পয়সার টানাটানির কারণে সেটা উঠে যায়। সেখানে জন্তুগুলোকে দেশের বিভিন্ন চিড়িয়াখানাতে গ্রহণ করা হয়, শুধু এই হাতিটা ছাড়া। সব চিড়িয়াখানাতেই পর্যাপ্ত হাতি। হাতিটা অত্যাধিক বয়স্ক, যে কোনো সময় মারা যাবে, তাই কেউ হাতিটা নিতে রাজি হয়নি। তার বন্ধু সাথীরা চলে গেলে হাতিটা ফাঁকা চিড়িয়াখানায় পড়েছিল, প্রায় 1 মাস বেকার কর্মহীন অবস্থায়। তবে আগে যে খুব একটা কাজ করত তা নয়।
এই হাতিটার কোনো হিললে না হওয়ার ফলে বেশ কিছু জটিলতা সৃষ্টি হলো। প্রাইভেট চিড়িয়াখানার জমিটা এক প্রমোটারকে বিক্রি করা হয়েছিল। প্রমোটারের ইচ্ছে খুব শীঘ্রই সেখানে একটা বহুতল নির্মাণ করে, তা করার পারমিটও ইস্যু করেছে অধিকর্তারা। কিন্তু হাতির ব্যাপারটা অমীমাংসিত থাকার ফলে সমস্ত কাজই ঝুলেছিল। প্রমোটারকে মোটা টাকা সুদ গুনতে হচ্ছিল, কাজের কাজ কিছুই হচ্ছিল না। হাতিটাকে মেরে ফেললে ল্যাটা চুকে যেত, বাদুর বাঁদর বা মাকড়সা ফাকড়সা হলে অনায়াসে তা করা যেত, কিন্তু হাতি মারা রিপারকেশনস অনেক, সবাই হইচই করে উঠবে। সুতরাং সর্বদল মিলে বিস্তারিত আলোচনা হলো হাতিটার ভবিষ্যৎ নিয়ে। সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো যে 1. এই শহর হাতিটার দায়িত্ব নেবে। 2. হাতিটা রাখার জন্য প্রমোটার একটা জায়গা দেবে। 3. প্রাইভেট চিড়িয়াখানার মালিক হাতি রাখার লোকটাকে মাইনে দেবে। প্রথম থেকেই এই হাতিটাকে ঘিরে আমার ব্যক্তিগত আগ্রহ ছিল, তাই ওকে নিয়ে যত রাজ্যের খবরের ক্লিপিংস জোগাড় করে স্ক্র্যাপবুকে সাঁটানো একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল। হাতিটাকে নিয়ে শহরের আলোচনা সভার বিতর্কে আমিও হাজির ছিলাম। শহরের মেজর যখন এই সিদ্ধান্ত জানালেন যে এই শহর হাতিটার দায়িত্ব নেবে, বিরোধী পক্ষ তুমুল সমালোচনার ঝড় তুলল। আমার ধারণাই ছিল না যে এই শহরে কোনো বিরোধী পক্ষ আছে। শহরের কী দায় পড়েছে এরকম একটা উটকো দায়িত্ব নেয়ার, মেয়রের কাছে তারা জানতে চাইল এবং এই ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখতে বলল। 1. হাতি সমস্যা এক প্রাইভেট চিড়িয়াখানা মালিক ও প্রমোটারের মধ্যে, সেখানে এই শহর অধিকর্তাদের ঢোকার দরকার কি? 2. হাতিটার দেখাশোনার আর খাওয়ার খরচ খুব বেশি। 3. জনগণের সুরক্ষার ব্যাপারটা কি মেয়র ভেবে দেখেছেন? 4. একটি হাতির দায়িত্ব নেওয়াটা আমাদের এই শহরের পক্ষে কতটা যুক্তিযুক্ত? শহরের অনেক সমস্যা আছে, নর্দমা নিষ্কাশনের সমস্যা, অগ্নি নির্বাপক যন্ত্রের সমস্যা। হাতি সমস্যা মোকাবেলার আগে এইগুলোর সুষ্ঠু সমাধান হোক। স্পষ্টভাবে না বললেও তারা এই ইঙ্গিত করল যে প্রমোটার আর মেয়রের মধ্যে একটা আঁতাত আছে। এর উত্তরে মেয়র বলল, 1. বহুতল নির্মিত হলে যে বিপুল ট্যাক্স আদায় হবে তার অকিঞ্চিতকর অংশ দিয়ে হাতি পোষা যুক্তিগ্রাহ্য। 2. বুড়ো হাতিটা কারো কোনো আতঙ্কের ব্যাপার হতে পারে না। 3. হাতিটা মারা গেলে হাতিঘরটা এই শহরের হবে। 4. এই হাতি এই শহরের প্রতীক রূপে গণ্য হবে। অনেক বিতর্কের পর টোকিও উপকণ্ঠের এই বর্ধিষ্ণু অঞ্চলের জনগণ হাতিটার পক্ষে রায় দিল। ফায়ার ইঞ্জিন, জল নিষ্কাশনের থেকে একটা অনাথ হাতিকে আশ্রয় দেয়া বেশি গুরুত্ব পেল। আমারও তাই ইচ্ছা ছিল। প্রাথমিক স্কুলের পুরনো জিমটা হলো হাতিঘর। যে লোকটা এতদিন দেখভাল করেছে তাকেই নিযুক্ত করা হলো হাতিটার দেখাশোনার জন্য। বাচ্চাদের লাঞ্চের উচ্ছিষ্ট বরাদ্দ করা হলো হাতিটার খাদ্য হিসাবে। এরপর বড় একটা ট্রলারে হাতিটাকে আনা হলো হাতিঘরে বাকি জীবনটা কাটানোর জায়গায়। হাতিঘরটা উদ্বোধনের দিন আমি উপস্থিত ছিলাম। হাতিটার সামনে দাঁড়িয়ে মেয়র একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন শহরের গৌরবময় অধ্যায় নিয়ে, কিভাবে এই শহরের কালচারাল হিস্ট্রি হাতিটার সংযোজনের ফলে আরও বৃদ্ধি পাবে বললেন। প্রাথমিক স্কুলের একটা বাচ্চা নিজের লেখা হাতি সুস্থ থাকো, ভালো থাকো, দীর্ঘজীবী হও রচনা পাঠ করল। বসে হাতি আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। হাতির স্কেচ করাটা জাতীয় এবং শহরের শিক্ষানীতির অঙ্গ হিসেবে যুক্ত হলো। দুজন কম বয়সী মেয়ে, দেখতে খুব একটা সুন্দর নয়, খুব সুন্দর সাদা পোশাকে এক ছড়া কলা হাতিটাকে খাওয়ালো। হাতিটা সর্বক্ষণ এই ফর্মালিটিসগুলোর প্রতি চূড়ান্ত উদাসীনভাবে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে কলার ছড়াটা শেষ করল। খাওয়া সমাপ্ত হলে সবাই হাততালি দিল। পিছনের ডান পায়ে পেল্লায় একটা প্রায় 30 ফুটের শেকল বাঁধা কংক্রিটের স্ল্যাবের সাথে 100 বছর ধরে টানা হেঁচড়া করলেও এই শেকল হাতিটার পক্ষে খোলা অসম্ভব। শেকলটার জন্য হাতির কোনো অসুবিধে হচ্ছিল কিনা বলা মুশকিল। হাতিটা যে নির্লিপ্ততার সঙ্গে শূন্যের কোনো অদৃষ্ট বিন্দুর পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত, তাতে বলা মুশকিল যে ওই ভারী শেকলটাতে তার আদৌ কোনো অসুবিধে হচ্ছে কিনা। রোগা হাড় বেরোনো বেঁটে হাতিরক্ষকের বয়স আন্দাজ করা মুশকিল। বয়স 60-এর কাছাকাছি বা 70 ঊর্ধ্বও হতে পারে।
একটা বয়সের পর কিছু মানুষকে বয়স আর ছাপ ফেলতে পারে না, আর প্রভাবিত করতে পারে না। হাতিরক্ষকও সেরকম একজন। লালচে তামাটে তার রং, চুল খাটো করে ছাঁটা, ছোট চোখ, চেহারার মধ্যে বিশেষত্ব বলতে গোল খাড়াই কান দুটো। হাতিরক্ষক লোক খারাপ নয়, কেউ তার সঙ্গে কথা বললে সেও ভালো করে কথা বলতো, কিন্তু এমনিতে সে খুব একটা বেশি কথা বলার লোক ছিল না। বাচ্চাদেরকে সে ভালোবাসতো এবং তাদের সাথে মিশতে চাইতো, কিন্তু বাচ্চারা তাকে এড়িয়ে চলতো। একমাত্র এই হাতিটার সাথেই তার ভালো পড়তো। হাতিঘরের সংলগ্ন একটি ছোট্ট ঘরে সে থাকতো আর হাতিটার যাবতীয় দেখভাল করত। 10 বছর ধরে সে হাতিটার সঙ্গে সঙ্গে থেকেছে। তাদের সম্পর্কের গভীরতা একে অন্যের সাথে আচরণে ফুটে উঠত। হয়তো হাতিটা ঘরের মধ্যিখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ একই জায়গায়। লোকটা যদি চাইতো তাহলে হাতিটার পাশে দাঁড়িয়ে সামনের পায়ে শুধু দুটো টোকা দিত, আর হাতিটার কানে কানে কিছু ফিসফিস করে বলতো, আর হাতিটা তার বিশাল শরীর সরিয়ে লোকটা যেখানে চাইতো সেখানে গিয়ে দাঁড়াতো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অদৃষ্ট বিন্দুর পানে ফের শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো। সপ্তাহান্তে আমি ওই হাতিঘরটা দেখতে যেতাম। লোকটা ঠিক কিভাবে হাতিটার সাথে কথাবার্তা বলতো বহুদিন ধরে তা দেখার পরও আমি ধরতে পারিনি। হতে পারে হাতিটা সহজ সরল কিছু কথা বুঝতে পারত, হতে পারে লোকটার না বলা কথা বুঝতে পারার টেলিপ্যাথিক ক্ষমতা ওই হাতিটার ছিল। একবার লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে হাতিটা তার কথা বুঝতে পারে। লোকটা শুধু মৃদু হেসে বলেছিল, আমরা এত বছর একসাথে আছি। এই জায়গায় এসে হাতিটার 1 বছর কাটলো, তারপরে এখন এই হাতি নিখোঁজ। কাল পর্যন্ত ছিল, ব্যাস আজ নেই। আমি দ্বিতীয়বার কফি ঢেলে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার পড়লাম। বলতে কি ব্যাপারটা বেশ রহস্যজনক, শার্লক হোমসের চোখে পড়ার মতো কেস। দেখো ওয়াটসন, কি অদ্ভুত একটি কেস, হোমস নিশ্চয়ই মন্তব্য করত। কিন্তু যে ব্যাপারটা আমাকে সবচেয়ে ভাবাচ্ছে তা ঘটনার রহস্যময়তা। রিপোর্টার যতই ঘটনাটিকে সাধারণ নিখোঁজ হওয়া বা পালিয়ে যাওয়ার ঘটনা বলে চালিয়ে দিতে চাক, ঘটনাটি আদপেই তা না। ঘটনাবলী বিশ্লেষণ করলে তাই দাঁড়ায়। প্রথম রহস্য, স্টিলের আংটা যেটা হাতিটির পায়ে আটকানো তালাবন্ধ থাকত, সেটা একই রকম তালাবন্ধ অবস্থায় এখনও পড়ে আছে। এর ব্যাখ্যা কী? হতে পারে লোকটা প্রথমে আংটা খোলে, হাতির পাটা মুক্ত করে আবার আংটা বন্ধ করে, হাতি নিয়ে চম্পট দেয়। খবরের কাগজগুলো প্রত্যেক দিন তারস্বরে এটাই প্রচার করে চলেছে। কিন্তু ঘটনা হলো লোকটার কাছে কোনো চাবি থাকতো না। যে দুটো চাবি আছে তা নিরাপত্তার খাতিরে একটা পুলিশ হেডকোয়ার্টার আর একটা ফায়ার ব্রিগেডের অফিসে থাকতো। লোকটার ওখান থেকে ও দুটোর একটাও পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তর্কের খাতিরে ধরা যাক কেউ ওগুলো হাতাতে সমর্থ হলো, তাহলে কোন বুদ্ধিতে কাজ শেষে ওই একই জায়গায় চাবিটা রেখে দেবে মাথায় ঢোকে না। কারণ পরদিন সকালে চাবি যেখানের সেখানেই পাওয়া গেছে। তাহলে এটা প্রমাণিত হাতিটা তার পাটা আংটা থেকে খুলেছে চাবি ছাড়া, যদি কেউ না করাত দিয়ে পাটা কেটেছে। দ্বিতীয় রহস্য হলো পালানোর পথ নিয়ে। হাতিঘর এবং তার পাশের জায়গা 10 ফুট উঁচু বিশালাকার দেয়াল দিয়ে ঘেরা। টাউন কাউন্সিলে হাতি এবং নিরাপত্তা নিয়ে জোরদার আলোচনা হয়েছিল। ফলস্বরূপ নিশ্ছিদ্র হয়েছিল বুড়ো হাতির পাহারা 24 ঘন্টার। চারপাশে মোটা মোটা লোহার গারদ আর শুধু একটাই দরজা। এরকম জবরদস্ত দুর্গের প্রহরী বেষ্টিত জায়গা পার হয়ে হাতি পালাবে, এটা অবাস্তব। তৃতীয় হলো হাতির পায়ের চিহ্ন। হাতিঘরের পিছনে একটি খাড়াই পাহাড়, যেটা হাতিটার পক্ষে ওঠা দুষ্কর। যদি ধরাও যায় যে কোনোভাবে হাতিটা পা মুক্ত করে পালাতে সক্ষম হলো, তবে কিভাবে চারপাশে নরম মাটিতে ছাপ না রেখে এখান থেকে পালাতে সক্ষম হলো তা ভাবার। এই সব যুক্তি খুঁটিয়ে দেখলে একটাই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, হাতিটা পালায়নি, উবে গেছে। কিন্তু পুলিশ বা সংবাদপত্র এটা বলছিল না বা স্বীকারও করছিল না। পুলিশ তদন্ত চালাচ্ছিল। তাদের মুখপাত্র বারে বারে বলছিল কেউ হাতিটাকে কবজা করেছে এবং অত্যন্ত সুচতুরভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে খাঁচা থেকে পালাতে সাহায্য করেছে। অনতিবিলম্বেই সমাধানসূত্র মিলবে, কারণ হাতি লুকিয়ে রাখা সম্ভব নয় কোনোভাবেই। তিনি আরও যোগ করেন
যে লোকাল হান্টার ক্লাবের সদস্য, সেলফ ডিফেন্স দল, এরা সবাই পাশের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাবে। মেয়র সাংবাদিকদের সাথে সাক্ষাতে নিরাপত্তার গাফিলতির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। সাথে একথাও বলেছেন যে হাতি সুরক্ষার প্রশ্নে আমাদের শহরের নিরাপত্তা অন্য যে কোনো শহরের নিরাপত্তার চেয়ে খারাপ তো নয়ই, বরং তুলনামূলকভাবে অনেক উন্নততর। তিনি জোর দিয়ে বলেছেন হাতি নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি এক জঘন্য নিন্দনীয় কাজ। অচিরেই দোষীদের খুঁজে শাস্তি দেওয়া হবে। ঠিক 1 বছর আগের মতো বিরোধী পক্ষ শাসক দলকে বেশ এক হাত নিল। মেয়র হাতি সমস্যার নাম করে অন্য সমস্ত আবশ্যক ইস্যু আর ব্যর্থতা এড়িয়ে যাচ্ছেন। খবরের কাগজে বিস্তারিতভাবে কোন ঘটনা পরম্পরায় হাতিটিকে শহরের প্রতীক রূপে গণ্য করা হলো, হেলিকপ্টার থেকে হাতিঘর ও তার সংলগ্ন প্রাঙ্গণের ছবি, হাতিটার সংক্ষিপ্ত জীবনী এবং নিখোঁজ হওয়া হাতিরক্ষক সম্পর্কে কিছু কথা বের হলো। যেমন হাতিরক্ষকের নাম হচ্ছে নবরো ওয়াটানবে, বয়স 63, জন্মস্থান চিবার কাছাকাছি তাতেয়ামা। হাতিটাকে 22 বছর আগে পূর্ব আফ্রিকা থেকে আনা হয়, কিন্তু হাতিটার বয়স বা চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি। রিপোর্টের শেষে আবেদন করা হয়েছে হাতি সম্পর্কে কোনো খবর জানা লোককে এগিয়ে আসার জন্য। দ্বিতীয় কাপ কফি খেতে খেতে এই আবেদনটা সম্পর্কে ভাবছিলাম, কিন্তু পুলিশ ডাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। কারণ 1, পুলিশের চক্করে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। 2, আমি যা বলবো তা ওরা বিশ্বাস করবে না। ওরা ভাবতেই পারে না যে একটা হাতি সম্পূর্ণভাবে উধাও হয়ে যেতে পারে। আমার স্ক্র্যাপবুক বের করে সংবাদটা ছাঁটালাম, কাপডিশ ধুয়ে অফিসের উদ্দেশ্যে হাঁটা দিলাম। 7টার সংবাদে দেখলাম পুলিশরক্ষীরা ও আরও দমকল বাহিনী ট্র্যাঙ্কুইলাইজার ডার্ট নিয়ে আশেপাশের জঙ্গল চষে ফেলছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে হাতিটার কোনো হদিশই পাওয়া গেল না। পুলিশ অধিকর্তা জানালেন তারা তল্লাশি চালিয়ে যাবেন। টিভি অ্যাঙ্কার এই প্রশ্ন রেখে খবর শেষ করলেন, কার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই হাতি হাপিস? সব কিছুই ঘন রহস্যাবৃত। 1 সপ্তাহ তল্লাশির পরও হাতি সম্পর্কে সামান্যতম তথ্য উদ্ধার হলো না। কাগজে বেরোনো সমস্ত খবরের ক্লিপিংস স্ক্র্যাপবুকে ছাঁটাতে নূতন স্ক্র্যাপবুক কেনার সময়ও এলো, কিন্তু সংবাদ সেই হাতি এখনও নিখোঁজ। তদন্ত হেডকোয়ার্টারে বিষাদ, কার অদৃশ্য হাত এর পিছনে। 2 সপ্তাহ বাদে হাতির খবরটা ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ল। কদিন বাদে একেবারেই উবে গেল। কয়েকটা কাগজ বেশ চটকদার কিছু খবর ছেপেছিল, দেখা গেল সেইগুলো সমস্ত ভুয়ো। ধীরে ধীরে হাতি নিখোঁজের ব্যাপারটা অন্য অনেক আনসলভড মিস্ট্রিজের মতো হয়ে উঠল। নিখোঁজ এক হাতির আর তার রক্ষকের এই সমাজে কী বা গুরুত্ব থাকতে পারে? এই পুরনো পৃথিবীর সেই আদি অকৃত্রিম বয়ে চলা, রাজনীতিবিদদের ঘোষণা, আশ্বাস, উদ্যমহীনভাবে অফিস যাতায়াত, বাচ্চাদের পরীক্ষার জন্য প্রাণান্তকর পড়াশোনা চলল কয়েক মাস। জীবনের অবিরাম উত্থান পতনে হাতিটার গল্প কোনো দাগই কাটল না। ক্লান্ত সেনাদলের মতো কয়েকটা মাস পার হলো, কিন্তু আমার আগ্রহ শিথিল হয়নি। মাঝে মধ্যেই হাতিঘরটা দেখে আসি অবসরে। মোটা লোহার চেন দিয়ে গেট, বারান্দা সব ঘিরে ফেলা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতে ফাঁকা হাতিঘরটাতে সুরক্ষার কোনো খামতি রাখেনি। সামনের জমিটার আর কোনো যত্ন না করার ফলে সবুজ নরম ঘাসে ঢেকে গেছে। সেপ্টেম্বরের শেষের দিকে ওর সাথে দেখা হলো। ভ্যাপসা গ্রীষ্মের সমস্ত স্মৃতি মুছে দেয়া বৃষ্টি সারাদিন ধরে চলছিল। আমার কোম্পানি প্রচারের অঙ্গ হিসেবে একটা পার্টি দিচ্ছিল, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন। সেখানেই ওর সাথে দেখা। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি তৈরি করে সেই রকম একটা বড় কোম্পানির পাবলিক রিলেশন সেকশনে আমি কাজ করি, এবং ওই সময়ে রান্নাঘরের অ্যাপ্লায়েন্স যন্ত্রপাতি তার প্রচারকর্ম নিয়ে কাজ করছিলাম। অনেকগুলো মহিলাদের ম্যাগাজিনের লোকজন এবং তার মধ্যে ও উপস্থিত ছিল। মেয়েটা একটা ম্যাগাজিনের এডিটর, মহিলা ম্যাগাজিনের এডিটর, এবং আমাদের যন্ত্রপাতি নিয়ে সেগুলোর গুণগান করে ম্যাগাজিনে আর্টিকেল লেখে। আমরাও ওদের ম্যাগাজিনে অ্যাডভার্টাইজমেন্ট দিই। পারস্পরিক লেনদেনের সম্পর্ক।
কম বয়সী হাউসওয়াইফদের এক ম্যাগাজিনের এডিটর হিসেবে ও এসছিল ওর ম্যাগাজিনের জন্য একটি আর্টিকেল লেখার উপকরণ খুঁজতে। আমার দায়িত্ব ছিল ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিজ, মাইক্রোওয়েভ, কফি মেকার এবং জুসার, যেটা আমাদের বিখ্যাত ইটালিয়ান ডিজাইনার আমাদের জন্য তৈরি করেছে, তা দেখানো। ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম, যাবতীয় জ্ঞান উজাড় করে দিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইউনিটি, মানে সঙ্গতি, ইউনিটি অফ কালার, ইউনিটি অফ ডিজাইন, ইউনিটি অফ ফাংশন, কার্যকারিতা আর সৌন্দর্যের মেলবন্ধন, সেটাই আসল কথা। এই আজকের কিচেনের, রান্নাঘরের মূল কথাই হলো তাই, ইউনিটি। রিসার্চ বলছে আজকের গৃহবধূরা দিনের সবচেয়ে বেশি সময় ব্যয় করে তার কিচেনে। এই রান্নাঘরই তার কর্মক্ষেত্র, তার স্টাডি আর লিভিং রুম। তাই সে যতটা সম্ভব সেটাকে সুন্দর করে তোলার চেষ্টা করবে, ছোট হোক বা বড়। আর এখানে যে ব্যাপারটা সবচেয়ে বেশি করে মাথায় রাখতে হবে তা হচ্ছে ইউনিটি। এই দেখুন, আমাদের কোম্পানির অ্যাপ্লায়েন্সগুলো এটাতেই বেশি প্রাধান্য দেয়। ও আমার কথা শুনছিল আর মাঝে মধ্যে নোটবুকে কিছু কিছু টুকে নিচ্ছিল। বোঝাই যাচ্ছিল বিশেষ আগ্রহ কিছু নেই। আমারও তাই, নিহাত বলার খাতিরে বলা, ডিউটি। দুজনেই নিজেদের কর্তব্য পালন করছিলাম। আপনি কিচেন নিয়ে অনেক কিছু জানেন, ও বলল, কিন্তু কিচেনের ক্ষেত্রে সত্যিই কি ইউনিটি অতটা প্রয়োজন যতটা বুঝালেন? আপনার কি তাই মনে হয়? আমি বললাম, যদি ব্যক্তিগত মতামত চান বলতে পারি ইউনিটি ছাড়াও জীবনে আরও অনেক কিছু দরকার, কিন্তু সেগুলো আপনি না পারেন কিনতে, না পারেন বিক্রি করতে। আর যেগুলো বিক্রি বাটার পণ্য নয়, সেগুলোর এই ভোগবাদী সমাজের কি দাম? ও বলল, সত্যিই কি পৃথিবীটা এতটা ভোগবাদী হয়ে উঠেছে? বললাম, কে জানে, শব্দটা কীরকম যেন নিজের থেকে বেরিয়ে এলো। যাকগে, বলছিলাম কি, আমার স্টকে খুব দামি একটা শ্যাম্পেন আছে, যদি আপত্তি না থাকে আমরা কি একসাথে খেতে পারি? শ্যাম্পেন টেবিলে দেখলাম আমাদের অনেক বন্ধুবান্ধবী, দুজনেরই পরিচিত, কাজের জায়গাতেও প্রচুর কমন ফ্রেন্ড। আর আমার বোন ইউনিভার্সিটিতে ওরই ক্লাসমেট ছিল। সুতরাং আমাদের আলোচনা, কথাবার্তা অনেকটা স্বচ্ছন্দ, সতেজ হয়ে উঠল। আমার মতো ও অবিবাহিতা, ও 26, আমি 31। ও কন্ট্যাক্ট লেন্স পরে, আমি চশমা। ও আমার টাইটার প্রশংসা করলো, আমি ওর জ্যাকেটের। বাড়ি ভাড়া, চাকরি আর মাইনে নিয়ে দুজনেই একে অন্যের কাছে নালিশ করলাম। মোদ্দা কথা, আমরা একে অন্যকে পছন্দ করতে শুরু করলাম। দেখতেও বেশ ভালো, কথাবার্তা ব্যবহার বেশ। মিনিট 20 কথা বলার পর দেখলাম অপছন্দ করার একটা ব্যাপারও ওর মধ্যে নেই। পার্টি শেষ হলেও আমাদের কথা শেষ হয়নি, তাই হোটেলের লাউঞ্জে গিয়ে দুজনে বসলাম। বাইরে তখনও বৃষ্টি, কাঁচের জানলা দিয়ে ঝাপসা শহর। তখন আমি ওকে নিখোঁজ হাতিটার কথা বললাম। কোন কথার প্রেক্ষিতে কথাটা বললাম খেয়াল নেই, কিন্তু মনে মনে আমি এক ভালো শ্রোতা চাইছিলাম, যাকে হাতি নিখোঁজ হওয়ার পিছনে আমার নিজের অদ্ভুত দৃষ্টিভঙ্গিটা শোনাতে পারতাম। হতে পারে শ্যাম্পেনের প্রভাবে আমি একটু বেশিই কথা বলছিলাম, কিন্তু হাতির প্রসঙ্গটা তোলার পরের মুহূর্তেই বুঝতে পারলাম প্রসঙ্গটা এখানে এই সময় একেবারেই তোলা উচিত হয়নি। এই বিষয় তো চুকে বুকে গেছে, আবার কেন? ভুলটা বুঝে তড়িঘড়ি অন্য প্রসঙ্গে যেতে চাইলাম, কিন্তু আমার সঙ্গিনী নিখোঁজ হাতিটা নিয়েই বেশি আগ্রহী। যখন শুনল হাতিটাকে আমি বহুবার দেখেছি, নানা রকম প্রশ্ন করতে লাগলো। হাতিটা কেমন, কিভাবে পালালো, কি খেত, ইত্যাদি আরও অনেক প্রশ্ন। সবাই যা শুনেছে, যা প্রচারিত হয়েছে সেগুলোই বললাম, কিন্তু আমার গলার অবিশ্বাস ও আঁচ করল। গড়গড় করে মিথ্যে বলতে পারি না। ও যখন আরও বেশি বেশি প্রশ্ন করতে শুরু করলো, বুঝলাম আমার ধারণাটা বলতে হবে। সুতরাং যা দেখেছি, যা বুঝেছি বললাম। যদিও খবরে বলেছে বাচ্চারাই শেষ দেখেছে হাতিটাকে, কিন্তু হাতিটাকে লাস্ট যে দেখেছে সে আমি। 17ই মে সন্ধে 7টায় আমি হাতিটাকে শেষ দেখি। 18ই মে দুপুরবেলা খেয়াল করার আগে যে হাতিটা নিখোঁজ। কিন্তু হাতিঘর তো সন্ধে 6টায় বন্ধ হয়, ও বলল। ঠিক, কিন্তু হাতিঘরের পিছনে একটা টিলা আছে। এটা আমার পরিচিত একজনের ব্যক্তিগত সম্পত্তি। সেখানে একটা জায়গা আছে, আমি হঠাৎ করে সেটা খুঁজে পাই। সেখান থেকে হাতিঘরটা পুরোটা পরিষ্কার দেখা যায়। দৈবাত এক রবিবার বিকেলবেলা হাঁটতে হাঁটতে এই জায়গাটি আমি খুঁজে পাই।
টিলার ওপরে এক চিলতে জায়গা, ঝোপঝাড় ভর্তি। তার মধ্যে দিয়ে তাকালে হাতিঘরের একটা ফোকরের মধ্যে দিয়ে পরিষ্কার হাতিঘরটা দেখা যায়। ওইখান থেকে হাতিটাকে লক্ষ্য করাটা আমার অভ্যেসে পরিণত হয়েছিল। সন্ধেবেলা যতক্ষণ আলো জ্বলত, লোকটা যতক্ষণ হাতিটার সঙ্গে কাটাতো, খেতে দিত, পরিষ্কার করত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করতাম। কেউ যদি জিজ্ঞাসা করতো যে কেন, হয়তো সদুত্তর দিতে পারতাম না, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতাম। যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত বা চোখে পড়ার মতো ছিল, সেটা হচ্ছে দুজনের সম্পর্ক, হাতি এবং হাতিরক্ষকের একে অন্যের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস। সেটা কিন্তু তারা জনসমক্ষে দেখাতো না। ওই রাত্রিবেলা যখন লোকটা ঘরটা পরিষ্কার করত, হাতিটাকে সাফ করত, তখনও হাতিটা দিনের বেলার মতোই শূন্য দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে থাকত। মাঝে মধ্যে সুঁড় দিয়ে লোকটার পিঠে মৃদু টোকা দিত। ওই দিনও ওই 17 তারিখ সন্ধেবেলায় 7টায়, তখন হাতিঘরে আলো জ্বলছে দীর্ঘ গরম দিনের শেষে। তখন কি কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছিলেন? হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন, ঠিক বলতে পারবো না। অন্যদিনের মতোই হাতিটা লোকটা সেই একই কাজ করছিল। সাফসুদ্র করা, পরিষ্কার করা, খাওয়ানো, এগুলোই করছিল, সেই একই কাজ। যেটা একটু আলাদা লেগেছিল সেটা তাদের আকৃতির মানে একটু হেরফের, আকৃতির হেরফের। মনে হলো তাদের আকৃতির যে পার্থক্য সেটা অনেকখানি কমে গেছে। তার মানে হাতিটা ছোট আর লোকটা বড় হয়েছে, তাই কি সম্ভব? পুলিশকে বলেছিলেন? না না, একদমই না। ওরা কেন, কেউই এটা বিশ্বাস করবে না। কিন্তু আপনি নিশ্চিত এরকম ঘটেছে, আকৃতির হেরফের? তাই তো বোধ হয়। কতবার তো দেখেছি, কিন্তু এরকম কখনো মনে হয়নি। ব্যাপারটা আমাকে এত অবাক করে যে চোখ কচলে অনেকবার দেখি, কিন্তু সেই একই রকম লাগে। হাতিটা কীরকম যেন ছোট হয়ে গেছে, এতটাই ছোট যে মনে হচ্ছিল এ বুঝি নূতন কোনো হাতি। কিন্তু না, ভাবে ভাবে লোকটার সাথে মেলামেশাতে সেই আগের মতো। এবং হাতিঘরটাকে কি অদ্ভুত লাগছিল, যেন রহস্যময় কিছু ঘটে গেছে। হাতি আর লোকটা যেন সেটা জানে। তারপর 7:30টাতে লাইট অফ হয়ে গেল, অন্য দিনের থেকে আগে। অনেকক্ষণ অপেক্ষা করলাম যদি নূতন কিছু ঘটে দেখার জন্য, কিন্তু আলো আর জ্বলল না। তাহলে আপনি মনে করেন যে হাতিটা ছোট হতে হতে এমন ছোট হলো যে গারদের মধ্যে দিয়ে পার হয়ে বাইরে চলে গেল, বা সম্পূর্ণ উবে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল? কে জানে। আলো নিভে যাওয়ার পরে কি ঘটল তা বলতে পারবো না। এরপরে আমাদের আলোচনা আর জমল না। আমরা দুজনেই বাড়ি ফিরলাম। মেয়েটার সাথে আর কোনোদিন দেখা হয়নি। একবার ফোন করেছিলাম তার আর্টিকেল সম্পর্কে কিছু আলোচনার জন্য। ভেবেছিলাম চায়ের নেমন্তন্ন করব, কিন্তু হয়নি। হাতিটা নিখোঁজ হওয়ার পর এই এক কাণ্ড হয়েছে, যা ভাবি তার করা হয়ে ওঠে না। মনে হয় হাতিটার মতো আমার মধ্যেও কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। আগের মতোই কিচেনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, যেমন ফ্রিজ, কফি মেকার, জুসার ইত্যাদি বিক্রি করি। অনেকটাই বাস্তববাদী হয়ে উঠেছি, ফলে এক সফল সেলসম্যান হয়ে উঠেছি। যা বিক্রি হয় না তা নিয়ে অযথা ভাবি না। নিখোঁজ হাতিটার কথা আর কেউ তোয়াক্কাও করে না। নিখোঁজ হাতিটা সম্পূর্ণভাবে উবে গেছে।